স্নান করতেন উনি না, একটা আমরা সে উলু উলু দিই না, উনি একটা বিকট আওয়াজ করে সেই রক্তটা খেত। দৌড়ে গিয়ে দেখছে আমি অলরেডি চেয়ারটা কিন্তু ফেলে দিয়েছি গায়ের থেকে। তুমি ফাঁস লাগিয়ে? আর আমি না মাকে দশমীর দিন নাকি বলেছি, মা আমাকে, মানে মা বলিনি, বলছি এই শোন, আমাকে তুই একটু কাঁচা মুরগি এনে দে। আমি মাছটা নড়ছে, লিটারালি মাছটা নড়ছে, আর মনে হচ্ছে মাছটার মাথায় কেউ সিঁদুর লাগিয়েছে। সে আমি এটা লাস্ট শুনেছি, তোকে আমি ভোগ করতে চাই, তোর আমি শরীর পেতে চাই, তুই আমাকে একবার শরীর দে, তারপরে তোর আর কোনো কাজ নেই, তুই মরে যা। আচ্ছা, স্বাদ হয় না, স্বাদ, তার বেবি নষ্ট হয়ে যেত। মানে ওই জিনিসটা, রক্ত দিয়ে স্নান করা, রক্ত খাওয়া দেখে খুব ভয় পেয়েছিল। মানে তার মা এটা চাইতো যে তার ছেলের সাথে আমি ফিজিক্যাল হই, তোমাকে আমি লিটারালি বলছি কথাটা। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের এই হরর পডকাস্টটা শুরু করার আগে আমি কৌস্তভ আপনাদের সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই আজকের আমাদের ঘটনা। এই ঘটনাটা সত্যি বলতে আপনারা যখন শুনবেন তখন আপনারা শিহরিত হয়ে উঠবেন, এবং দুর্গাপুজোর সময় যেহেতু এই ঘটনাটা ঘটে তাই জন্য এই সময় এই ঘটনাটা খুবই রিলেভেন্ট একটা ঘটনা। আর এটা বলা যেতেই পারে এরকম টাইপের ভয়ের ঘটনা আপনারা এর আগে হয়তো খুবই কম শুনেছেন। আর এখানে আমি জানিয়ে রাখি যে আপনারা কারা কারা কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম টাইপের কোনো সত্য ভৌতিক ঘটনা আমার সাথে একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। এছাড়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা দুর্দান্ত হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিও ফাইট, আপনাদের ডেইলি হরর ডোজ। হ্যালো রিমে, কেমন আছো? ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? চলছে, একটু চাপেই চলছে। ব্যাপারটা যেটা হচ্ছে, তুমি বেশ কিছুদিন আগে কন্ট্যাক্ট করেছিলে অ্যান্ড বিভিন্ন কারণের জন্য আমাদের যে রেকর্ডিংটা রয়েছে সেটা পোস্টপন্ড হচ্ছিল। অ্যান্ড কিন্তু একটাই জিনিস যেটা আমার বারবার না মাথায় ঘুরছিল তোমার রেকর্ডিংটার ব্যাপারে, তোমার ঘটনাটার ব্যাপারে। কারণ এই যে ঘটনাটা তুমি আমাকে ইনিশিয়ালি কিছুটা জানিয়েছিলে, কারণ আমি তোমার পুরো ঘটনাটা এখনো শুনিনি, কেননা আমি প্রথমবার অডিয়েন্সের সাথে যারা কল রেকর্ডিং গুলো শুনছে তাদের সাথে ফার্স্ট টাইম ফিল করতে চাই বা এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম শুনতে চাই তোমার থেকে। তো তোমার ঘটনার যে আউটলাইনটা রয়েছে বা যে ভয়াবহতাটা রয়েছে সেটা না আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। এরকম টাইপের ঘটনার মধ্যে দিয়ে তুমি গেছো, সার্ভাইভ করেছো, এখনো হয়তো তার এফেক্টটা তোমার মধ্যে রয়েছে, সেটা ভেবেই আমার কিরকম একটা লাগছে। আমি বেশি কথা বাড়াবো না, আমি তোমার কাছ থেকে ডাইরেক্টলি কি ঘটেছিল, যা যা ঘটেছিল সবটা জানতে চাই। কি ঘটেছিল রিমি তোমার সাথে? প্রথমেই সবাইকে বলবো শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক, তোমারও ভালো কাটুক পুজো। তোমারও। আর মেন আমার যে জিনিসটা ঘটেছিল, ফার্স্টে এই লাইনটা বলি না হলে বুঝবে না। জিনিসটার প্রত্যেকটা জিনিসের প্রি পোস্ট থাকে, তো জিনিসটা আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল ডিরেক্টলি আমি জিনিসটা কোনোদিনই ফিল করতে পারিনি, ফিল করেছিল আমার বাড়ির লোক। আর হয়েছিল আগের বছর পুজোতে, অষ্টমীর দিন। জিনিসটার মেন সূত্রপাত অনেক 2020 থেকে অনেক এমন ছোট 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 জিনিস হয়েছে। তখন আমরা যদি জিনিসটাকে বলে না, মানুষের ছোট রোগ আমরা দেখি না, বড় হলে রোগটাকে আমরা প্রাধান্য দিই, সেম জিনিসটা এটাই। মানে জিনিসটা ছোট যখন জিনিসগুলো হচ্ছিল আমরা লুক আউট করে দিয়েছি, আরে এটা তো এমনি হয়। বাট যখন জিনিসটা অষ্টমীর দিন থেকে এরকম একটা রিয়াকশন হওয়া শুরু করলো, মানে আমার বাড়ির লোক তো এইসব মানতোই না যে ব্ল্যাক ম্যাজিক বলে এখনো কিছু হয়। আর সব থেকে বড় কথা যে এত কাছের লোক যাকে আমরা এত হেল্প করি, এতটা কাছের লোক সে করতে পারে, মানে সেইটা তো কোনোদিনও মাথায় আসতেই পারে না একটা মানুষের। যাই হোক, তোমাকে আমি তুমি সিমটমস গুলোকে তোমরা প্রাধান্য দাওনি, সিমটমস গুলোকে ওভারলুক করো? একদম না,
একদম না। এটা খুব ভাইটাল পয়েন্ট। ঘটনায় আসছে, কি হয়েছিল বলো স্টার্টিংটা। 2020 থেকে মেন ঘটনার সূত্রপাত, ঘটনাটা অক্টোবর মাস থেকে ঘটে আমার সাথে, কিন্তু তার আগেও এরকম ছোট ছোট হয়। 2000 আমরা না কোয়ার্টার সিস্টেমে থাকি, যারা ডিভিসির ওই সাইডে আছে তার প্রচুর আমাদের এমএমসির কোয়ার্টার গুলো আছে, আমরা ওই কোয়ার্টারে থাকি, ঠিক আছে। মানে তোমরা, আমি এখানে একটু অডিয়েন্সকে জানিয়ে রাখছি, দুর্গাপুরে থাকে রিমি, দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে ডিভিসি মোড় বলে একটা জায়গা রয়েছে সেখানে, এন্ড সেখানে তোমার দুর্গাপুরে ঘটনাটা ঘটেছে 2020 রাইট? হ্যাঁ 2020 থেকে শুরু হয়েছে, বাট বেসিক্যালি যে ঘটনাটা হয়েছে 2022 মানে আগের বছর হয়েছে। আচ্ছা, সূত্রপাত 2020 লকডাউনের সময় রাইট? হ্যাঁ ওকে, একদম কন্টিনিউ করো। আমি 2020 তো লকডাউন সবাই জানো, তখন সবার চাকরি চলে যাচ্ছে এইসব। তো আমাদের সামনে একটা ক্লাব আছে, আমি নাম নেবো না ক্লাবটার, তো তাদের ওখান থেকে একটা ছেলে আর একজন বউ আসে, বলে আমাদের থাকতে দিন, আমাদের ঘর থেকে বের করে দিয়েছে, অনেক স্টোরি এরকম শোনা। যাই হোক, তাদেরকে হেল্প করার জন্য আমাদের কোয়ার্টারের নিচে তাদেরকে থাকতে দেওয়া হয়। আর বলে দিই, আমাদের কোয়ার্টারে না টোটাল ওপর নিচ মানে একতলা গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে 10টা কোয়ার্টার, ঠিক আছে। ওপরে 4টে, 3টে 6টা, নিচে হচ্ছে 6টা। তো আমরা যেমন থাকতাম, এটা বলাটা দরকার, আমরা না প্রথমে থাকতাম মানে লকডাউনের আগে অবধি 3 জন, ওই পুরো 10টা কোয়ার্টারে 3 জন থাকতাম, মানে আমাদের ফ্যামিলি, আরেকটা ফ্যামিলি, খুব ফ্যামিলি টাইপের ছিলাম, খুব ভালোবাসা ছিল। ধরো আমাদের বাড়িতে রান্না হলে তাদের বাড়িতে যাওয়া, যে এরকম হয় যেরকম পাড়া প্রতিবেশীদের সাথে। যাই হোক, ভালো জিনিস। তো তারা নতুন আরেকজন এসে থাকা শুরু করে, তখন আমি চাকরি সূত্রে বাইরে। আমার মা জানায় যে একজন এসছে নতুন, খুব মানে নিডি একজন মানুষ, তাদের হেল্প দরকার, ছেলে এবং তার মা আসে, ঠিক আছে। 2020 ওই ওনারা আসেন এপ্রিল মাসে, আমি চলে যাই ফেব্রুয়ারি মাসে বাইরে চাকরির সূত্রে, ওনারা আসেন এপ্রিল মাসে। সেই সময় দেখাশোনার কোনো নেই। তারপর আমি 7 মাস আসতে পারিনি কোভিড এর জন্য, আটকে গেছিলাম চাকরির ওখানে। তারপর আমি দুর্গাপুজোর সময় যখন আসি, জাস্ট ফার্স্ট তাদের সাথে দেখা, কিন্তু আমার ওই বউটাকে কোনোভাবেই বা আন্টিটাকে কোনোভাবেই পছন্দ হয়নি। একটা হয় না মানুষের, একটা দেখলে একটা নেগেটিভ ফিলিংস আসে, আর আমি পছন্দ হয়নি তোমার না, আর আমি না তুলার আসি, ঠিক আছে। আমার না প্রচন্ড বেশি আমি ভাইব ফিল করি, প্রচন্ড বেশি, মানে এটা আমি জেনুইন কথা বলছি। আমি একটা মানুষকে দেখলে বলতে পারি যে মানুষটা ভালো কি খারাপ, মানে ওই একটা ভাইব আসে না, যে একটা কোথাও আমি ঢুকছি, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক না, মানে বুঝেছো তো জিনিসটা, ওই জিনিসটা আমার ফিল হয়, জেনুইনলি হয়। আমার মাকে বলি, মা তুমি বেশি না এর সাথে কথা বলো না, কেন আসে যায় এত। কিন্তু তার ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, মানে তাকে আমি দাদা বলতাম, সে আমার থেকে বড় অনেকটা, তাকে আমি দাদা বলতাম। এবার সে না এসে শুধু দেখতাম কিছু না, আমার গায়ের পাশে এসে বলতো, মানে আমি আন্টির কথা বলছি, এসে না আমার গায়ের পাশে বসে শুধু আমার লাইক চুলে হাত দেওয়া, আমার গায়ে হাত দেওয়া। আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম সেই জিনিসটা, যে কেন গায়ে হাত দিচ্ছে, টাচ কেন করছে, দূর থেকে কথা বলুক বেস্ট। আমি চলে যাই, তারপরে আবার যেখানে কাজ করতাম, মা আমাকে বলে, জানিস তো আমার না প্রচুর গাছের শখ, আমি জবা ফুলের গাছ, আমাদের ছাদের মধ্যে আমি প্রচুর গাছ লাগিয়েছি। আমার মা বলে, জানিস তো বাবু, আমরা দেখ তুই যে জবা ফুলের গাছটা এনে দিয়েছিস, এটা কিন্তু তোমাকে আমি ফার্স্ট সিমটম বলছি, যেটা ফার্স্ট জিনিসটা ঘটে আমাদের ঘরে, যেটা আমরা না মানে জাস্ট নর্মালি ভাবি যে জিনিসটা হয়তো হয়েছে, যে দেখ না বাবু, এত সুন্দর গাছটায় ফুল হতো, দেখ না গাছে ফুল হচ্ছে না। বললাম, ও আচ্ছা, কি করে? বলছে, জানি না, ওই কালকে অব্দিও তো দেখলাম ভালো করে ফুল হয়েছে, কি জানি আজ থেকে হচ্ছে না কেন। আর মোটামুটি আমাদের গাছটাতে না প্রতিদিন 3 থেকে 4টে করে ফুল আসতো, বুঝেছো। গেল, সেটা হলো না, 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে না। মা বলছে শীতকাল পড়ে গেছে, হচ্ছে না। গরমকালে 2021 গরমকাল ফুল হচ্ছে না। আর না ওদের ঘরে গেলেই না মা বলতো, ঘরের পাশে গেলে না, সে কাঁচা রক্তের গন্ধ, বোঝো, কাঁচা রক্তের গন্ধ, মানে একটুখানি আষ্টে টাইপের হয়, একটু মনে হয় যে তুমি আয়রনের গন্ধ পাচ্ছ, মানে লোহার একটা একদম গন্ধ থাকে। হ্যাঁ, পেয়েছি আমি লাইফে একবার। হ্যাঁ, বলো কি হয়েছে তারপর? একটু না মানে বিভৎস। ওকে, মানে আমি জানি না ওরা কি করে থাকতো বা দাদা কি করে থাকতো, আমি সিরিয়াসলি জানি না। আমার মা একদিন দেখেছে, আমাদের না চৌবাচ্চা সিস্টেম আছে, আমার মা দেখছেন শীতকালে রাত্রেবেলায় উনি জাস্ট নেকেড হয়ে গায়ের মধ্যে রক্ত ঢালছে,
কে মানে ওই ছেলেটার মা? হ্যাঁ। রক্ত পেলো কোত্থেকে? কিসের রক্ত? আমি জানি না, গায়ে রক্ত ঢালছে, মানে এটা একদিন না, প্রতি শনিবার দেখেছে এটা করতে। তোমার মা কিছু বলেননি ওনাকে? আমার মা তো খুব ভীতু মানুষ। আচ্ছা। আমার মা খুব ভীতু মানুষ, মানে আমার মা তার ওই সিন দেখার পর তার সাথে মোটামুটি হাফ কথা বলা বন্ধ করে দিয়েছে। মানে আমার মা তার ঘরেও ঢুকতো না, ঘরের পাশ দিয়েও যেত। আমার মা খুব ভীতু মানুষ। আমার বাবাকে বলেছে, আমার বাবা বলছে ধুর তুমি চোখে ভুলভাল জিনিস দেখেছো রাত্রেবেলা অন্ধকারে। বলছে না আমি দেখেছি লাল কি ঢালছে। আর উনি আমাদের যেটুকুনি আমার মা বা আশেপাশে পরে আমরা মানে আগে যেটা খবর নিয়ে জানতাম যে উনি না ঠাকুর বাড়ি যান খুব বেশি আসে, ঠিক আছে। উনি এটা বলেছিলেন যে আমি খুব ঠাকুরে বিশ্বাস করি, আমি মা কালীর ভক্তি করি, আমি হ্যাঁ না হয়ে গেলে মাঝে মধ্যে অমাবস্যায় শ্মশানে চলে যেতেন উনি, ঠিক আছে। কিন্তু আমার মা বেসিক্যালি ওনাকে শনিবার করে দেখেছিলেন গায়ে রক্ত ঢালতে। এটা লোকে ভাববে হয়তো মিথ্যা কথা বলছি যে এত রক্ত পাবে কোথা থেকে, কিন্তু জেনুইনলি রক্ত ঢালতো। আমি জানি না মানুষের রক্ত না ছাগলের রক্ত না কিসের রক্ত, আমি সত্যি জানি না। আর এটা কখন ঘটতো? মানে রাতের দিকে? শনিবার রাত্রেবেলা 12টার পর, মানে জাস্ট ওই একটা টাইম ছিল, মানে 11:40 এরকম থেকে মানে 12টার আগে, মানে রবিবার পড়ার আগে, বুঝেছো? ওকে ওকে ওকে, লাস্ট মুহূর্তে। হ্যাঁ লাস্ট মুহূর্তে ঢালতো। আর না উনি কিছু একটা বলতেন, আচ্ছা, মানে কিছু একটা মন্ত্র বলতেন, মানে আমাদের ছাদ আর নিচে ওদের যেখানে উনি ওরকম করতেন সেটা মানে পুরো বোঝা যেত, শোনা যেত। আচ্ছা আচ্ছা। আমার মা একদিন ওনাকে জিজ্ঞেস করে যে তুমি কি রাত্রেবেলা পুজো করো? বলছে হ্যাঁ আমি তো দিদি মানে সাধিকা, আমি তো মানে এরকম বোঝাতে ছিল, আমি তো সাধিকা, আমি তো ঠাকুর পূজারি, আমি মা কালীকে পাই, এমনি বলেছিল আমার মাকে। মা বলছে ও হতে পারে। এবার 2021-এ আমাদের ঘরে কোনো রিজন ছাড়া তুমি ভাবতে পারবে না এমনি ঝগড়া হচ্ছে। আমার মা যেই ওনাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিল সেই থেকে, ঠিক আছে। বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে মা আছে, বাবা আছে, আমি আছি। তোমরা নিউক্লিয়ার ফ্যামিলি তিনজন? হ্যাঁ একদম একদম একদম। আর তোমাদের মধ্যে র্যান্ডমলি ঝগড়া হচ্ছে, তোমার মা যখন যাওয়া বন্ধ করে দেয়? ওকে। হ্যাঁ লাইক আমার হঠাৎ করে, আমি যেখানে চাকরি করতাম আমার চাকরিটা থেকে আমার বাবা মা হঠাৎ করে আমাকে ছাড়িয়ে নিয়ে চলে এলো, ঠিক আছে। কোনো কারণ ছাড়া, কোনো কারণ নেই, আমাকে ছাড়িয়ে niye চলে এলো। না তুই থাকবি না, তুই দূরে কেন থাকবি, বাবা মায়ের কাছে থাকবি, এরকম, ঠিক আছে। চলে এলো। তারপরে মানে আমার যতটুকু আমি পরে বুঝেছি যে উনি ওনার কাছাকাছি আমাকে রাখতে চেয়েছিল এই জিনিসগুলো করার জন্য। ছেলেটার মার তোমাকে তার কাছে রাখার উদ্দেশ্যটা কি? কাছে রাখার উদ্দেশ্যটা হচ্ছে তার ছেলের সাথে আমার বিয়ে দেওয়া। এটা তুমি কোনোদিন ভাবতে পারো? না আমি ভাবতে পারছি। ধরো আমার তার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই, তার ছেলে আমাকে বোন ভাবে, আমি তাকে দাদা ভাবি, তাকে ইনফ্যাক্ট রাখিও পড়িয়েছিলাম, ঠিক আছে। সে আমাকে বোন হিসেবে গ্রহণ করেছে, তারপরেও তার মা এই নোংরা জিনিসটা ভাবে। মানে তার মা এটা চাইতো যে তার ছেলের সাথে আমি ফিজিক্যাল হই, তোমাকে আমি লিটারালি বলছি কথাটা। তার মা এটা চাইতো, হ্যাঁ একদম চাইতো। মানে তার মা চাইতো তার মা না থাকলে রিমি আসিস আমার ঘরে, দাদা একা থাকবে, মানে আমাকে এরকম ভাবেও বলে গেছে। খুবই ডিস্টার্বিং ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ এবার যাই হোক, আমরা ঘটনাতে এগোই, আমরা এই ব্যাপারটাতে আসবো। এই ব্যাপারটা তোমাকে আমি পরে, মানে তুমি পুরো ডিটেলসে পরে বলবো তোমাকে, নিশ্চয়ই বলবো। এবার গেল ওইভাবে, আমার নিয়ে চলে এলো আমার মা, বাবা আমাকে নিয়ে চলে এলো। তারপরে না কোথাও আমার চাকরি হলে মানে হওয়া চাকরি আটকে দিচ্ছে, মানে এরকম বোঝা যাচ্ছে যে হওয়া চাকরি, মানে আমি জাস্ট জয়েন করবো, আমার এটা শরীর খারাপ হচ্ছে, আমার এটার কিছু হচ্ছে, আমার বাড়ির কারোর কিছু হচ্ছে, বা কাজের ওখান থেকে বলছে ঠিক আছে তুমি এই সপ্তাহে না পরের সপ্তাহে, এই সপ্তাহে না পরের সপ্তাহে, এই জিনিসগুলো চলছে। 2021-এ আমি বললাম না আমরা আগে 3 জন থাকতাম পুরো কোয়ার্টারটাতে, এবার আমাদের যে নিচের বাড়িতে 2021-এ তার বিয়ে। এই ঘটনাটা না প্রুফ প্রীতি কৌস্তব, তুমি ভাবতে, তুমি এটা চিন্তাও করতে পারো না যে মানে এটা আমরা সিনেমায় দেখি। বলো। আমার নিচের বাড়ির একটা দাদা ছিল যারা অনেক পুরনো, তার বিয়ে বাড়িতে এসে সকালবেলা সেই তত্ত্ব আসে না মাছ, ওই আন্টি বিয়ে বাড়ি যাওয়ার পরে, মানে আন্টি গেছে গায়ে হলুদ মাখিয়েছে ছেলেটাকে, আসার পরে মাছের যে তত্ত্বটা ঢুকেছে, মরা মাছ নড়ে উঠেছে, মানে নড়ছে, লিটারালি দেখা যাচ্ছে মরা মাছ। আগের দিন মাছটাকে নিয়ে রেখেছে বা সকালবেলা নিয়ে এসেছে মরা মাছ,
বড় সেই রুই কাতলা মাছগুলো হয় না, বড় সেলোফিন পেপারে দেখবে মুড়ি নিয়ে আসে, মাছটা নড়ছে, লিটারালি মাছটা নড়ছে, আর মনে হচ্ছে মাছটার মাথায় কেউ সিঁদুর লাগিয়েছে। ওকে, আমার একটু ডাইজেস্ট করতে টাইম লাগলো। আচ্ছা, তারপর? মানে ওটা দেখে না আমরা সবাই একটা চিৎকার দিয়ে উঠেছি। মানে অবভিয়াসলি মানে শুভ কাছে একটা ফার্স্ট এটা তো একটা বাধা না? হ্যাঁ, অবশ্যই তাই। খুব বাজে। সেকেন্ড, যে সকালবেলা ওই দই চিড়া খাওয়ায় না, একটা কালো বিড়াল এসে প্রথমে দই চিড়ার বাটিতে মুখ দিয়েছিল। এটাকে খুবই অশুভ কনসিডার করা যায়। খুবই। লাস্টে তো মানে ঠাকুরমশাইকে সকালবেলায় ডাকা হয়, একদম ওই সকালবেলায় ডাকা হয়। মানে আমাদের ঠাকুরমশাই পাশে থাকে একজন, মানে আমরা কোয়ার্টারে থাকি তো, মানে কাছাকাছি সব। সে আবার একটা নতুন কি বিধি করে আবার তারপরে দই চিড়া দাদাকে খাওয়ানো হয়। মানে তার লাইফটাও হেল্প করে দিয়েছিল। মানে তার লাইফটা হেল্প করা মানে তুমি জানো না, শুনেছি কিনা, মা জেঠিমারা বলে পিচাসিনী, সেটাই ছিল সে। ঠিক আছে, সে কারোর ভালো জিনিসটা দেখতে পেত না আন্টি। মানে আমার যেটা মনে হয়, তুমি ওনাকে পিশাচিনী বলতে চাইলে, কিন্তু টেকনিক্যালি ইট ইজ নট পসিবল। মানে হয়তো মানসিকতাটা ওরকম হতে পারে। উনি যদি কোনো কারোর, আমি এটার ঘটনা বলবো, উনি যদি কোনো কারোর স্বাদে যেতেন, তার বেবি নষ্ট হয়ে যেত। আচ্ছা, স্বাদ হয় না, স্বাদ, তার বেবি নষ্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা। মানে তিনি যে আমার খারাপ করবেন বলে ইন্টেনশনালি, আমার না, তিনি যেখানেই যেতেন যত কোনো বলতেন যে এই জিনিসটা খুব সুন্দর, মানে ওই জিনিসটা পরের দিন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে তার মুখ থেকে সুন্দর বলা মানে সেই জিনিসটা নষ্ট হয়ে যাওয়া, বুঝেছো? এবার যাই হোক, ওই জিনিসটা গেল, বিয়ের বাড়ির ওখানে গেল। তারপরে আমার কোনো মতে আমি 2022-এ প্রথম দিক করে চাকরি পাই কলকাতাতে। তখন আমি কলকাতায় শিফট করে যাই। সব নর্মাল যাচ্ছে তখন, সব নর্মাল, ঠিক আছে। তারপরে উনি 3-4 মাস ছিলেন না, দাদা ছিলেন, উনি ছিলেন না। আরেকটা জিনিস পয়েন্ট, যে রাখি পরিয়েছিলাম না, ওইটার পর থেকে উনি আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। মানে ছেলে কথা বলতো, সে কথা বলতো না, বুঝেছো? আচ্ছা। আমার সাথেও কথা বলতো না, তার ছেলের সাথেও কথা, মানে আমার মায়ের বাবার সাথে কারোর সাথেই কথা বলতো না। আমার মা তো বলেছে ভালো হয়েছে বাবা তুই কথা বলিস না, তুই এসব করে। আমার মা খুব ভয় পেয়েছিল, মানে ওই জিনিসটা রক্ত দিয়ে স্নান করা, রক্ত খাওয়া দেখে খুব ভয় পেয়েছিল। তোমাকে বলিনি না রক্ত খাওয়া? না, রক্ত খাওয়াটা তুমি বলনি, স্নানের ব্যাপারটা বলেছো। রক্ত খাওয়াও মানে উনি যখন চান করতেন, উনি না একটা, আমরা সে উলু উলু দিই না, উনি একটা বিকট আওয়াজ করে সেই রক্তটা খেত। মানে ফার্স্টে স্নান করে তারপরে রক্তটা খেত, আর তারপরে উনি জোরে জোরে মন্ত্র করা শুরু করতেন। এটাই ছিল তার ওই 20 to 25 মিনিটসের একটা বিধি। আমি জানি না এই বিধিটাকে কি বিধি বলে। আর তখন পুরো নেকেড থাকতেন? পুরো নেকেড থাকতেন। তো আমি জানি না, তোমাদের আশেপাশে তোমরা 3 জন ছাড়া আর কেউ তাকে দেখতে পাওয়ার কোনো চান্স ছিল না? না 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 না, কারণ তোমাদের কোয়ার্টার সিস্টেম, তাই তো? আমি তোমাদের বাড়ির স্ট্রাকচারটা হালকা ছোট করে একটু বুঝতে চাই, তাহলে দর্শকেরও হয়তো। লাইক আমাদের ওপরের বিল্ডিং, ঠিক আছে, ওনাদের একদম আমাদের নিচে একটা ফ্যামিলি থাকে, তার পাশের বাড়ি এটা। পাশে যে থাকে তার দেখা সম্ভব না, কারণ পাঁচিল গুলো না লম্বা লম্বা, মানে আমরা ছাদ থেকে নিচ দেখতে পারবো, বা ওপর থেকে, মানে নিচ থেকে ওপর দেখা যাবে, বুঝেছো? আচ্ছা, মানে পাশাপাশি বাড়ি দেখা যাবে না, লাইক এল শেপ, বুঝেছো? ওকে 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 ওকে। তুমি এই সাইড থেকে এই সাইড দেখতে পাবে। তোমার মা যে ওনাকে দেখেছেন এরকম ক্রিয়া করতে, সেটা হয়তো উনি বুঝতে পারেননি। না, উনি বুঝতে পারেননি তো, মানে লোকচক্ষুর আড়ালে করেছেন এটা, তোমার মা দেখে ফেলেছে। হ্যাঁ। তারপরে কি হলো? এবার 2022-এ স্ট্রেট আসছি আমি। আমি অষ্টমীর দিনের কথা তোমাকে বলছি কি হয়েছে। আমি গেছি এখান থেকে ষষ্ঠীর দিন বাড়ি, মানে কলকাতার থেকে ষষ্ঠীর দিন বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর সপ্তমীর দিন না আমার লাইক নর্মাল যেরকম আমি মাসির বাড়ি গেছিলাম সপ্তমীর দিন নর্মাল। অষ্টমীর দিন শাড়ি পরে বন্ধুরা মিলে যেরকম সবাই বেরোয় বেরিয়েছে। হঠাৎ করে দেখছি আন্টি এসে আমার সাথে কথা বলছে, কি রে কেমন আছিস, হ্যানা ত্যানা। আর দেখছি শুধু আমার না মাথার চুল বোলাচ্ছে, হাত বোলাচ্ছে চুলে।
আর মানে শাড়িটা নিয়ে বলছে বা শাড়িটা তো খুব সুন্দর, এরকম বলে। ঠিক আছে আন্টি এরকম। রাত এটা উনি করেছিলেন আগের বছর, মনে করে দেখো, অষ্টমীর দিন সন্ধি পুজো করেছিল দুপুর বেলা টাইমে। তুমি একটু এগিয়ে এসেছিল। হ্যাঁ, সন্ধে দুপুর বেলার দিকে তারপরে নবমী পড়ে গেছিল। হ্যাঁ 3টে নাগাদ করে পড়েছিল, এরকম হয়েছে। এবার বাড়ি চলে এসেছি, সন্ধ্যাবেলায় রেডি হয়েছি ঠাকুর দেখতে যাবো বলে, বন্ধুদের সবার সাথে প্ল্যান হয়েছে ঠাকুর দেখতে যাবো বলে। হঠাৎ করে জ্বর, গায়ে দেখছি আমার প্রচুর জ্বর, আমি দাঁড়াতে পারছি না জ্বরে। আমার মা বলে যেতে হবে না, থাক, শরীর খারাপ যখন থাক। বসলাম ঘরে, আমার বোন এলো, বললো, আমার মাসির মেয়ে, আর আমি সিঙ্গেল চাইল্ড, আমার মাসির মেয়ে এলো, বললো দিদি তোর হঠাৎ করে জ্বর এলো। আমি জানি না, আমার বোন দেখছে। আর আমি না সেই ঝোলে না, মানে যেরকম বসে আমরা যেরকম ঝুলি না, এরকম বাচ্চাদের দেখবে কোলে নিয়ে আমরা ঝুলি ঘুম পাড়ানোর সময়, দুলাই যেটাকে, মানে আগে পিছু দুলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম করে দুলছি। আর আমার জাস্ট চোখগুলো না মানে হালকা লালচে 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 এসছে। আচ্ছা। চুলগুলো পুরো খোলা আমার, আমি দুলছি এরকম। ওকে ওকে। আমার মা আমাকে বলছে, আমি কিন্তু এগুলো কিচ্ছু জানি না, এগুলো আমার মায়ের মুখে বা আমার বোনের মুখে পড়ে শোনা। আমার বাবা এটা নিয়ে আমাকে কোনোদিনও ডিসকাস করেনি। আমার বাবা খুব ভালোবাসে তো আমাকে, মানে আমার বাবা ভাবে যে আমি কষ্ট পাবো, তাই আমার বাবা এখনো অব্দি কোনোদিনও ডিসকাস করেনি ব্যাপারটা নিয়ে। আমার মাই পরে এটা আমাকে বলেছিল। আমি ওরকম দুলছি, দোলার পর একটা না অন্য ল্যাঙ্গুয়েজ, আমি যে ল্যাঙ্গুয়েজ কোনোদিন আমার মানে ওই এরিয়াতে আমার কোনোদিন ওই ল্যাঙ্গুয়েজ ইউজ হয়নি, ওই ল্যাঙ্গুয়েজে আমি কিছু একটা বলছি, আননোন ল্যাঙ্গুয়েজে কিছু বলছিলে। হ্যাঁ, খুব রুড বলছি, সেটা বোঝা যাচ্ছে গলার টোনে, কিন্তু খুব এরকম বলছি। আর আমার জ্বরটা তত বাড়ছে, আমার মা খুব ভয় পেয়ে যায়। আমার বাবা মনে আছে কি বলছিলাম? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমার এটা মায়ের মুখ থেকে শোনা। লাইক আমি বলছি আমি ওকে ছেড়ে দেবো না, মানে বাংলা, লাইক আর মানে যেরকম হয় না কি ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারবো না, কোনো কোনো দেহাতি ভাষা, লাইক দেহাতি ভাষা মানে কোনো মানে ট্রাইবাল এরিয়ার যে ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু ওয়ার্ড বোঝা যায়, কিছু কিছু ওয়ার্ড বোঝা যায় না, সেরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছি। কিন্তু মানে এটা আমার মা বুঝতে পারছে যে আমি কাউকে বলছি আমি কাউকে ছেড়ে দেবো না, ও শয়তান, ওকে মেরে ফেলবো, ওর জন্য আমার এমনি হয়েছে। আমার মা ভেবেছে আমি জ্বরে ভুলভাল কথা বলছি, 104-এর মতন আমার জ্বর, আমার মা ভেবেছে আমি জ্বরে ভুলভাল বলছি। আমার মা সমানে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। আর ভাত তো কিচ্ছু খাইনি, জাস্ট ওরকম বসে দুলছি আর ওরকম আমি বলে যাচ্ছে, আমাকে কেউ শোয়াতে পারছে না। আমার মা ওইরকম বসে ধরে ধরে আমাকে জলপট্টি দিচ্ছে আর করছে। আমার গলায় না, আমি রাধাকৃষ্ণর লকেট পরতাম, ঠিক আছে, আমার গলার লকেটটা আপনি ভেঙে পড়ে যায়। ওকে। মানে অষ্টমীর দুপুরবেলা আমি যখন সন্ধি পুজো করে আমি যখন ফিরেছি 5টার সময়, ফার্স্ট সিমটম আমার সিঁড়িতে, ওদের বাড়িটা যখন ক্রস করে আমি উঠেছি, আমার ফার্স্ট সিমটম আমার হচ্ছে রাধাকৃষ্ণের যে লকেটটা ছিল সেই লকেটটা ভেঙে যায়, ঠিক আছে। আর আমি মা কালীর খুব ভক্তি করি আমি মা কালীকে, ঠিক আছে। আর আমি মা কালীর খাড়া করতাম গলায়, ঠিক আছে, মানে এটা আমার দুটো লকেট ছিল, আমার মাই করে দিয়েছিল। তো সেই দুটো ভেঙে পড়ে যায়, দুটোই ভেঙে পড়ে যায়, মানে একটা পড়ে যাওয়াটা একটা হয়, দুটোই ভেঙে পড়ে যায়, মানে চেনটাও তারপরে ছিঁড়ে পড়ে যায়, বুঝেছো? তারপর কি হলো রিমি? এরপর মানে তুমি একটা আননোন ভাষাতে কথা দুলছি এরকম করছি, তারপরে শুরু হলো চিৎকার করা, মানে ওই ল্যাঙ্গুয়েজেই চিৎকার করছি যে আমাকে ছেড়ে দে, আমাকে বাইরে যেতে চাই, আমি বাইরে যাব, আমি এখানে থাকবো না, আমি বাইরে যাব। তারপরে আমি না বাবাকে দেখলে শুধু আমি ভয় পাচ্ছিলাম, বাবা আর আমার এক মামা আছে, আমার মামাকে দেখে আমি ভয় পাচ্ছিলাম। পরে জানতে পেরেছি আমার বাবা আর আমার মামার না একটু রাশি ভারী, মানে সিংহ রাশি, আমি তাই নাকি তাদেরকে দেখে ভয় পাচ্ছিলাম, ঠিক আছে। মানে তারা যদি আমাকে এসে কিছু বলছিল, আমি নাকি চুপচাপ বসেছিলাম, মানে আমি বলছিলাম, আমি মুখ বন্ধ করিনি, কিন্তু ইন্টেন্সিটিটা আমার কমে গেছিল। এই জিনিসটা না আমাদের পুজো, যে ব্রাহ্মণ পুজো করতে এসেছিল দুর্গাপুজোর যে আঙ্কেলরা, সেই আঙ্কেল আমাকে দেখে রাস্তায় যাওয়ার সময়, আমার মামাকে বলে যে রিমিকে দেখে কিন্তু ঠিকঠাক লাগছে না, ওকে কিন্তু কাউকে দেখা।
ওকে কিন্তু কাউকে দেখা, আমার মা বলছে ধুর তোমরা এইসব ভুলভাল কথা বলছো, এইসব হয় না, তোমাদের এসব গ্রামে টামে হয়। বলছে না তুই মানছিস না তো কথা। এবার নবমীর দিন এলো, রাত্রেবেলা আমি নাকি উঠে উঠে বাইরে চলে যাচ্ছি, দরজা খুলে এইসব করছিলাম। এগুলো তো ঠিক আছে, চিল্লাইনি, দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলাম, সিঁড়ি অব্দি চলে যাচ্ছিলাম, ঠিক আছে, সিঁড়ির মাঝখানে গিয়ে, অন্ধকার সিঁড়ির মাঝখানে গিয়ে বসে লিটারালি কিছু মন্ত্র পড়ছিলাম, ঠিক আছে। এবার নবমীর দিন সবাই বলছে চল প্যান্ডেলে যাব, আমি না রেডি হচ্ছি কিন্তু প্যান্ডেলের এরিয়ায় আমি আর ঢুকতে পারছি না। তো তোমার জ্বরের ব্যাপারটা কি কমে গেছিল? জ্বর নেই, নবমীর সকালবেলা আর জ্বর নেই, একটুকু জ্বর নেই, মানে আমি নর্মাল, আমাকে দেখে মনে হবে আমি নর্মাল মানুষ, বুঝেছো? আচ্ছা। কিন্তু আমি তোমার ঠাকুর প্যান্ডেলে ঢুকতে পারছি না, মানে আমাকে যেন কেউ মনে হচ্ছে আটকাচ্ছে। আর না আমি বারবার শুনতে পাচ্ছি আমার কানের পাশে কেউ বলছে তুই ঢুকবি না, তুই ঢুকবি না, তুই ঢুকলে তো শক্তি শেষ হয়ে যাবে, মানে এই জিনিসটা কেউ বলছে, মানে আমার লাগছে শক্তি শেষ হবে, তুই কিন্তু ঢুকবি না, আচ্ছা তুই কিন্তু ঢুকবি না, তুই লাল কাপড় পরবি না, এটা বলছে বারবার, বুঝেছো? এবার লাল কাপড় পরবি না, লাল কাপড় ছুবি না, আমি জানি না এটা আমার মনের ভুল না কি ভুল, আমি সত্যি জানি না, কিন্তু আমার এইটুকুনি সেন্সে আছে, এটা আমাকে বারবার আমি শুনেছি যে তুই ঢুকবি না। আর আমি মনে হচ্ছে আমি বসে আছি তোমার কৌস্তব, আমাকে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কিন্তু আমি পড়ছি না, মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে আমাকে কেউ বলছে তুই আয়, তোর আর বেঁচে থাকার কোনো মানে নেই জীবনে, তুই শেষ হয়ে যা, তুই মরে যা, তুই বেঁচে কি করবি, তুই মরে যা। মানে এই জিনিসটা আমি স্পষ্ট আমার কানের সামনে শুনতে পাচ্ছি। ওকে, আমি এটা লাস্ট শুনেছি, তোকে আমি ভোগ করতে চাই, তোর আমি শরীর পেতে চাই, তুই আমাকে একবার শরীর দে, তারপরে তোর আর কোনো কাজ নেই, তুই মরে যা। ওকে ওকে, এই জিনিসটাও আমি শুনেছি। মানে আমার ওই নবমীর দিনটা সকালবেলা এরকম আমি তোলপাড় গেছে, আমি ঠাকুর মন্দিরে ঢুকতে পারিনি, আমি এবার চুপচাপ এসে বাড়িতে বসে আছি। দুপুর যেই দুটো খাওয়ার টাইমটা হলো, সে আমাকে খেতে দিচ্ছে না, মেন আমাকে না আমার শারীরিক কষ্ট দিচ্ছে, বুঝেছো তো? মানে আমাকে খেতে দিচ্ছে না, আমি খাবো না, মানে আমার মায়ের সাথে আমি জেদাজেদি করছি, আমি খাবো না, এসব কি রান্না করেছো আমাকে, আমি এসব খাবো না, আমি এসব খাই না, মানে চিৎকার করছে। আবার সেই রকম অন্য তখন নোংরা নোংরা ভাষায় গালাগালি দেওয়া শুরু করেছে মাকে, সবাইকে, মাকে না, ওকে সবাইকে, হ্যাঁ, মানে মুসলিম ল্যাঙ্গুয়েজে গালাগালি দেওয়া শুরু করেছে। মুসলিম ল্যাঙ্গুয়েজ বলতে আরবি কথা বলছো? আরবিক টাইপের যেরকমটা হয় সেরকম ল্যাঙ্গুয়েজে আমি নাকি গালাগালি দেওয়া শুরু করেছি, নোংরা ভাবে গালাগালি দেওয়া। তখন আমার মার একটু ডাউট হয়েছে যে না, আমার মেয়ে কিন্তু নর্মাল নয়, কিন্তু আমার বাবাকে বলছে, আমার মামাকে বলছে, কেউ আর বিশ্বাস করে না, বলছে কই আমাদের সামনে তো চুপ, আর কিন্তু সত্যি আমি তাদের সামনে চুপ। আমার না প্রাইভেট পার্ট গুলোতে পুস্তক আঙ্গুলের না ছাপ, লাইক কেউ আমাকে গ্র্যাব করেছে, মানে জোরে জোরে গ্র্যাব করেছে, হ্যাঁ, আঁচড়, হাতে কাটা। মা দেখছি, মা বলছে এগুলো কি, কোথার থেকে হয়েছে? আমি তোকে কেন বলবো, তুই চলে যা, তুই কে? মা হয়তো আমার জ্বর বলছে না, আমার গায়ে স্পাঞ্জ করছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমার মাকে বলছে, আমি বললাম তুই চলে যা, তুই আমাকে ধরবি না, তুই আমাকে ছুটছিস কেন, আমি এরকম আমার মাকে বলছে। নবমীর থেকে আবার স্টার্ট হয়েছে? নবমীর দুটোর পর থেকে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, দুটোর পর থেকে। আমার বাবা তখন নেই, আমার বাবার ক্লাবের সাথে যুক্ত, তো সব ওখানে ঠিকঠাক করছে, গেস্ট টেস্ট আসবে। আমার মা তখন না কন্ট্রোল না করতে পেরে আমার বাবাকে ডেকেছে, বলছে দেখো না ও আবার কি শুরু করেছে, কেন করছে এগুলো বুঝতে পারছি না। আমার যে বাবাকে দেখছি চুপ, আমি কিচ্ছু বলছি না। নবমীর রাত্রেবেলা আমি না আমাদের ব্যালকনি সিস্টেম ফার্স্ট যেটা অ্যাটেম্প নিতে চাই, আমি নিজেকে শেষ করে দেওয়ার, সুইসাইড করতে চাই আমি দোতলা থেকে। এটা ফার্স্ট অ্যাটেম্প, আমি তারপর তোমাকে আমি বলছি আরেকটাও করেছি। ব্যালকনির লাইক রড গুলো না, রড আমি পা দিয়ে দাঁড়িয়েছি, একটা পা তুলেছি, আমার বোন এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলছে দিদি তুই কি করছিস, দিদি তুই কি করছিস, জাস্ট এরকম ঝাঁকাচ্ছে আমাকে। আমার কোনো মোহিত নাই, আমি শোন তুই আমাকে ছাড়, নাহলে আমি তোকেও কিন্তু এখান থেকে ফেলে দেবো। আমি নাকি ওই কথাটা উঠে ওকে এই কথাটা বলেছি। তোমার এগুলো এখন কিছু মনে আছে? কিচ্ছু মনে নেই আমার, শুধু আমি যে গায়ে ব্যথা পেয়েছি, আমার পায়ে, আমার গায়ে প্রচুর এরকম দাগ আছে এখন অব্দি। মানে ও যে আমাকে কষ্টটা দিয়েছিল ওই জানোয়ারটা, সেটার এখনো সেটার ছাপগুলো রয়েছে। তোমাকে আমি
কি বলবো, মানে জিনিসপত্রগুলো তোমাকে খুব বাজেভাবে হ্যাম্পার করেছে, সেটা আমি বুঝতে পারছি। তোমার সাথে যখন কথাবার্তা বলেছিলাম, তোমার মেন্টাল স্টেট বলো বা যাই বলো, সেগুলো খুব বাজে রকম ভাবে অ্যাফেক্টেড হয়েছে, সেটাও বুঝতে পেরেছি। অ্যান্ড মানে তোমার যদি আনকমফোর্টেবল লাগে, না না আনকমফোর্টেবল না, লোকের জানাটা দরকার যে এখন অব্দি এরকম মানসিকতার লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের মধ্যে, যে একটা মানুষের এতটা খারাপ করতে পারে। কন্টিনিউ। তোমার ওখানে তুমি তোমার বোনকে এই কথাগুলো বললে, তারপর? হ্যাঁ আমি বলেছি, মানে আমার বোন না আমাকে দেখে জাস্ট ভয় পেয়ে গেছে। আমি ওকে বলছি তোর এবার রক্তটা আমি চাই, আমি একেও নিয়েছি, এবার তোকেও নেবো, আমার তোর রক্তটাও চাই। এবার আমার বোন বলেছে, আমার বোনকে যে বলেছে ও কিন্তু আমাকে তাও ছাড়েনি, মানে আমাকে জড়িয়ে ধরে বলছে তুই নাম। আমার মাকে ডেকেছে যে এসো এসো তাড়াতাড়ি এসো, মিমি তাড়াতাড়ি এসো, দেখো দিদি কি করছে। গেল, আমার মা চুপচাপ আমাকে শুয়ে দিয়েছে, কিন্তু আমি তখন আমার না হাত পা গুলো বেঁধে দিয়েছে তখন জান্নার সাথে, যাতে আমি আর উঠে আর হ্যাঁ না এসব করতে পারি। আমি তোমাকে আমি বলেছিলাম আমার একজন বয়ফ্রেন্ড আছে 7 বছর, যার সাথে রিলেশন ছিল, সে আমার পাড়ায় থাকে। তো তার বাবা না মানে পুরোহিত মশাই, ঠিক আছে। তো তার আমার বোন তাকে ফোন করে, বলে দাদা এরকম এরকম ব্যাপার, তুমি কোথায়, তুমি নিয়ে আসো। বলছে আমার বাবা তো নেই, আমার বাবা গেছে রাজারাপ্পা, মানে হয় না যে পুরোহিত মানুষরা চলে যায় দূরে দূরে, হ্যাঁ রাজারাপ্পা গেছে। বলছে ও আচ্ছা, কেন কি হয়েছে? বলছে ঠিক আছে, আর ওদের ঘরে মা কালীর, ওরা ব্রাহ্মণ মানুষ, ও হচ্ছে ঘরে মা কালী প্রতিষ্ঠ। বলছে ঠিক আছে আমি মা কালীর ফুল দিয়ে যাচ্ছি। আর ওদিক থেকে যে আমার তখন মা বুঝতে পেরেছে যে আমি পোজেসড, আমার বাবা তখন বুঝতে পেরেছে আমি পোজেসড, কিন্তু কিছু করার নেই, বুঝেছো? আচ্ছা, মানে রাত্রেবেলা কোথা থেকে পাবো এবার তখন কটা বাজে, 9:30 10টা। এবার আমাদের যে পুজো করতে এসে সেই আঙ্কেল আমাকে মা দুর্গার একটা ফুল দেয়, বলে ওর মাথার কাছে রাখো, রাতটা অন্তত ঠেকিয়ে রাখার জন্য। আমি দশমী পূজা করে আমি ওকে দেখবো বলেছে, কারণ আমি দশমী পূজা আগে আমি এসব কোনো তন্ত্রবিদ্যা নিয়ে বসতে পারবো না। আমি মা দুর্গার পুজো করছি, মা দুর্গার পুজোর মধ্যে তন্ত্রবিদ্যার পুজো নাকি করা উচিত না, ঠিক আছে। আর সেদিনকারই আমার যে বয়ফ্রেন্ডের যে ওই আমি ওনাকে জেঠু বলি, ওই জেঠুরও ফেরার কথা, মানে ওই দশমীর দিনই ফেরার কথা। আমাদের ধরো দুর্গাপুর থেকে রাজারাপ্পা আমি বলতে পারবো না, হয়তো 8-9 ঘন্টা সময় লাগে বাই কার, আমি মনে হয় আমার যতদূর, আমি এক্সাক্ট জানি না। এবার দশমীর দিন ওই ফুল টুল দিয়ে আমি শুয়ে পড়েছি, কিন্তু খাবার খাইনি আমি। অষ্টমীর দুপুর বেলা লাস্ট খাবার খেয়েছি, অষ্টমী রাত্রে, নবমী পুরোটা দিন একটুকু জলও খাইনি, একটুকু জল না। আমার যখন জ্বর কমেও গেছিল আমি জলও খাইনি, কারণ আমি গেছিলাম আমি পুজো দিতে গেছিলাম নবমীর দিন সকালে, কিন্তু আমি পুজো দিতে পারিনি, তোমাকে যেটা বললাম, মন্দিরে ঢুকতে পারিনি, ঠিক আছে। দশমীর দিন সকালবেলা না যে সবাই মানে এরকম বলছে যে এর কাছে দেখাবো, ওর কাছে দেখাবো, এই ঠাকুরমশাইকে ডাকবো, এই ঠাকুরমশাই ডাকবো, মানে তুমি আমাকে দেখলে ভাববেই না যে আমার এরকম কিছু হয়েছে, ঠিক আছে। বাবা বললো না না ও জ্বরে ভুলভাল বলছিল, ছেড়ে দাও, এসব করো না, ঠিক আছে। যেই বলেছে বাবা এই কথাটা, জাস্ট বলেছে কথাটা, 5 মিনিট পর দেখছি আমার নাক দিয়ে না ব্লিডিং হচ্ছে, ওকে ওকে, নাক দিয়ে ব্লিড হচ্ছে। আর আমি তারপর থেকে আবার সেই ওরকম চিৎকার করা শুরু করেছি, মানে ওরকম নোংরা নোংরা ভাষায়, তখন বাবাকেও মানছে না, মানে তখন বাবার সামনে ওরকম নোংরা নোংরা ভাষায় বলছি, তুই আমার কি করবি, তুই আমার কিছু করতে পারবি না। আমি যে না আমি অনেক আমাকে অনেক সাধনা করে পেয়েছে, যে আমাকে পেয়েছে, যে আমাকে একে দিয়েছে, সে আমাকে অনেক সাধনা করে দিয়েছে, তোর মেয়ের গায়ের গন্ধে আমি একে ছাড়তে চাইছি না, মানে এরকম, মানে আরো নোংরা নোংরা একটা কথা বলেছে আমার বাবাকে। আচ্ছা ওকে। এবার দুপুরবেলা আমার মা আমাকে ঠাকুরের ইয়েটা নিয়ে শোয়ায়, তার কিন্তু ওই আন্টি কিন্তু নেই ওই সময়, আন্টি ছেলে আছে, আন্টি কিন্তু নেই ওই সময়, আন্টি কোথাও গেছে। আর তোমরা তখন অবধি বুঝতে পারোনি যে ওই আন্টি তিনি করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন আমি যাচ্ছি বাপের বাড়ি, বাঁকুড়া। আচ্ছা ওকে, ঠিক আছে, বলছে আমি বাঁকুড়া যাচ্ছি, আমার বাপের বাড়ি, আমার ছেলে রয়েছে, একটু আমার ছেলেকে দেখো। আমার মাকে উল্টে কথাটা বলে গেছে। কি বলবে আর,
আমার ছেলেকে একটু দেখো। আমার মা কিন্তু অষ্টমীর দিন তার ছেলেকে খাবার দিয়েছে, নবমীর দিন তাকে, আমার এত শরীর খারাপের মধ্যেও তাকে খাবার দিয়েছে। হ্যাঁ, দাদা কিন্তু খুব হেল্পফুল ছিল, সত্যি কথা বলছি। ওনার যে ছেলে ছিল খুবই হেল্পফুল ছিল। উনি আমি হয়তো সেকেন্ড টাইম যখন আমি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলাম, ওই দাদা না থাকলে আমি এত বাঁচতাম না, আমি আজকে তোমার সাথে কথা বলতে পারতাম না কুস্তভ। বুঝতে পারছি। আমি ভেতর ঘরে শুই, দশমীর দিনের কথা বলছি, পুজো করে, পুজো হয়েছে আমাদের, দশমী পুজো হয়েছে, এবার আমার ঘরে আসবে ঠাকুর মশাই, আমি শুনছি আমার মা পুজোর রেডি করছে, আমার বোন পুজোর রেডি করছে, বুঝেছো? মানে জাস্ট জিনিসটা যতক্ষণ না রাজা, মানে তার মধ্যে থেকে খবর আসে যে ওই আমার যে বয়ফ্রেন্ডের ছিল তার বাবা রাজারাপ্পা থেকে জেঠু একজন তান্ত্রিককে নিয়ে আসছেন যিনি ছিন্নমস্তা মা পুজো করেন, ঠিক আছে? জানো তো ওখানে ছিন্নমস্তা মা আছে। হ্যাঁ, ছিন্নমস্তার ভারতবর্ষে ছিন্নমস্তার ওই একটাই মন্দির রয়েছে যেটা রয়েছে রাজারাপ্পাতে। হ্যাঁ। তারপর কি হলো? এবার ওইটুকুনি টাইমটা ঠেকানোর জন্য জিনিসটা আমাকে ওরা জাস্ট ঠেকানোর জন্য যে পরের দিন সকালবেলা চলে আসবে এরকম, বুঝেছো? কারণ দশমী শেষ হয়েছে, তারপর ওদের আসতেও সময় লাগবে, পুজোর ইয়ে দেবে, কি লাগবে না লাগবে, পুজোর সময় তো সব দোকানই মোটামুটি বন্ধ থাকে। তারপরে কি হলো রিমি? তারপরে আমি শুয়েছি, মা দেখছে আমি ঘুমেছি, আমার মা আস্তে আস্তে গেছে, গিয়ে ঠাকুরের সব ইয়ে করছে সামনে ঘরটাতে, মানে আমার ভেতর ঘরটা ভিতর সাইডে, ঠিক আছে? আর সামনের ঘরটা বারান্দার সাইডে। আমার মা কিছুক্ষণ পরে নাকি গিয়ে না ওই আমাদের না বক্স খাট যেরকম হয় না, দেখবে ওপরে ইয়ে দেওয়া থাকে, যেগুলো জামা কাপড় শুকাতে পারে খাঁচের মধ্যে বা মেলে রাখতে পারে, যে স্ট্যান্ড গুলো থাকে, ওই স্ট্যান্ড খোলার আওয়াজ পাচ্ছে, বুঝেছো? আমার মা ভাবছে আমি হয়তো ঘুমের ঘরে হয়তো নড়ছি তার জন্য হতে পারে। আমার মা গিয়ে দেখেছে, তখন দেখছে আমি শুয়ে আছি, কিন্তু স্ট্যান্ড গুলো খোলার আওয়াজ মা পেয়েছে। আর আমার না সারা গায়ে না ওরকম না হাতের দাগ কালশিটে পড়ে গেছে হাতের দাগ। আর আমি না মাকে দশমীর দিন নাকি বলেছি, মা আমার, মানে মা বলিনি, বলছে এই শোন, আমাকে তুই একটু কাঁচা মুরগি এনে দে, আমি অনেকদিন খাইনি, নাহলে এবার তোদের বাড়িতে আস্তে আস্তে সবাইকে খাবো, মানে এই জিনিসটা নাকি আমি বলেছি। আমার মা তখন সাংঘাতিক ভয় পেয়ে যায়, আমার মা ভেতর ঘরে ঢুকতেই ভয় পাচ্ছে, বুঝেছো? আর আমি না বুঝতাম যে আমার তোমাকে আমি জানি না তোমার অপর্ণাদির কথা মনে আছে কিনা, তোমার সাথে গল্প বলেছিল। কালপুরুষের ছিল কি ওটা? না, যে দুজন, না কালপুরুষের না, অপর্ণা কোন্নগরের। হ্যাঁ, খুব সম্ভবত কোন্নগরের জিনের কেসটা হয়েছিল আমাদের। হ্যাঁ, যে ওনার সাথে শুধু ফিজিক্যাল হওয়ার চেষ্টা করতো। মনে পড়েছে। মানে আমার সাথে না ফিজিক্যাল হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমার সাথে না আমার সবাই শুতো, বা আমার মা আমার গায়ে হাত দিয়ে শুতো, বা আমার বোন আমার গায়ে হাত দিয়ে শুতো বলে জিনিসটা করার সাহস পাইনি। তোমাকে বলেছিল মনে আছে লাভ বাইট দেওয়ার কথা, যে মনে হতো যে গলায় লাভ বাইট দিয়েছে, হাতে লাভ বাইট দিয়েছে, পায় আমার সমস্ত প্রাইভেট পার্টে সেই লাভ বাইটে, মানে তুমি লাভ বাইট পেতে, মানে আমি হয়তো লোকে হাসবে কথাটা শুনে, আমি জানি না, বাট আমি জিনিসটা বলছিল কামড়ানো, মানে খুব বাজে ভাবে কামড়ানোর দাগ, মানে যেটাতে আমার পেন হয়, মানে আমি পেনে পরে ছটপট করি। যখন আমি নিজে ফিরে আসি না, আমি বলছি তো আমাকে প্রচুর ডাক্তার দেখাতে হয়, আমি দাঁড়ানোর কন্ডিশনে ছিলাম না, আমি ফিজিক্যালি খুব ডাউন হয়ে গেছিলাম। মানে তোমাকে সোজা কথায় পুরো ভোগ করছিল ওই জিনিসটা। হ্যাঁ, মানে আমার না হিমোগ্লোবিন কমে গেছিল, আর শুনবে ও আমার গায়ে থেকে আমার রক্ত খেত, মানে এটা কোনোদিনও শুনেছো আমার গায়ে থেকে আমার গায়ে রক্ত খেত? কিভাবে? ওকে যে কাঁচা রক্ত দেওয়া হতো না, ও যে মাকে বলেছিল যে আমি এবার তোদের মাঝখানে তোদেরকে আস্তে আস্তে ভোগ করবো, সেটা ও আমার থেকে শুরু করেছিল। আমার রক্ত 4.5 হয়ে গেছিল। হ্যাঁ, এটা মানে খুবই লো হয়ে গেছিল হিমোগ্লোবিন। 4.5 ছিল, আমার জীবনে যা কোনোদিন হয়নি, আমার 4.5 হয়ে গেছিল। অ্যানিমিয়া ছিল কখনো? না, কোনোদিনও না। ওকে, তারপরে কি হলো রিমি? আমার মা
ওই দাদা আসে, দাদাও হেল্প করছিল পুজোর জন্য, যে দাদাও তো ভয় পেয়ে গেছে, বলছে এরকম এরকম, মানে পুরো মানে আমাদের পুরো যে পাড়া, মানে পুরো যে আমাদের বিল্ডিংটা সবাই হেল্প করছে, কারণ আমার খুব ভালোবাসে। আমি আসলে ওই দুজনের বাড়ির মধ্যে, ও ছোট ভাই, দাদা, আমি একটা মেয়ে, তো আমাকে খুব ভালোবাসতো সবাই, বুঝেছো? ওকে, কিন্তু মানে ওই যে দাদা, মানে ওই যে আন্টি বলবো না, সম্মান দেওয়া হয়ে যাচ্ছে, তার ছেলে বুঝতে পারতো না যে তার মা এরকম কোনো ওর সামনে কিছু করতো না তো। দাদা তো নাইট শিফট থাকতো, দাদা কল সেন্টারে কাজ করতো, দাদা নাইট শিফট থাকতো। আচ্ছা, মানে আমার এই জিনিসটা খুব একটা মানে ডাইজেস্ট করতে পারলাম না, কারণ একসাথে একটা বাড়িতে রয়েছে ও। হ্যাঁ, না ও নাইট শিফট করতো তো, এবার তারপরে ছেলে মানুষ যা হয়, একটা বন্ধু বান্ধবের আড্ডা মারতে চলে, তো বাকি সময় এসে ঘরে শুয়ে পড়তো, বুঝেছো? যেরকম হয়, বাবা নেই, একটা ফ্রেন্ডশিপ, নতুন জায়গায় এসছে, নতুন বন্ধু হয়েছে, নতুন জায়গা ঘুরতে এসছে বাইরে থেকে, ও তারপরে কল সেন্টারে কাজ শেষ হয়ে গেল, এই ওখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, বুঝেছো? এরকম ছিল। তোমাকে আমি একটা জিনিস ভুলে গেছি, ওটা আমি তোমাকে পরে বলে, ভুলে গেছি না জিনিসটা, আমি এটার গল্পটার মধ্যে ঢোকাতে চাইছিলাম না, তাই তোমাকে আমি বলছি না, তোমাকে আমি বলছি ঘটনাটা। আচ্ছা, ওটা আরেকটা ঘটনা আছে, মানে তুমি ভাবতে পারবে না যে মানুষ কতটা নোংরা হয়। মানে মানে এখন আমি তোমাকে বলছি না, আমার এত গাটা শিরশির করছে। আমি যাই হোক, মানে আমাদের যে পিরিয়ড হয় না, পিরিয়ডের যে মানে প্যাড হয় না, প্যাড যেটা, আমি নিজে দেখেছি যে আমার ভেতরে যে আমাকে পজেস করেছিল, আমার জাস্ট এইটুকুনি মনে আছে ওই ঘটনাটার, এইটা যে আমার মধ্যে যে পজেস করেছিল, সে আমার সে সময় পিরিয়ড চলছিল, ঠিক আছে? আমি তাকে দেখছি, সে আমার পিরিয়ডস ব্লাডটা খাচ্ছে। মানে কোনো এন্টিটিকে দেখেছিলে যে খাচ্ছে? ইয়েস, একটা কালো ছায়াকে দেখেছি। আমার না শুনে গা গুলিয়ে উঠলো, কিছু মনে করো না তুমি। না মানে অবভিয়াসলি, মানে এটা কোনোদিনও হতে পারে? মানে আমি না কিছু বলার মতন না, আমি জাস্ট চুপ। আমি ভাবছি যে এটা আমার সাথে হচ্ছে কি, আমি কি স্বপ্ন দেখছি না, আমি কেন দেখছি এগুলো? মানে আমার যে আগের বছর দুর্গাপুজো কি গেছে তোমাকে আমার না দুর্গাপুজো এবছর বাড়ি যেতে ভয় লাগছে লিটারেলি, আমি জানি না আমার সাথে কি হবে। যাই হোক, তারপরে আমার ওই দাদা যখন ঢোকে আমার মাকে যজ্ঞের কার্ডটা দিতে, এসে বলে আমার মাকে পিসি বলতো, পিসি তুমি কি কোনো শাড়ি মেলেছো বলো তো ঘরে? মা বলছে কেন বলতো? বলছে জানলা দিয়ে মনে হলো একটা শাড়ির মতন কিছু ঝুলছে। বলছে কি? বলছে হ্যাঁ তোমার ফ্যানের সাথে মনে হলো। দৌড়ে গিয়ে দেখছে আমি অলরেডি চেয়ারটা কিন্তু ফেলে দিয়েছি পায়ের থেকে। তুমি ফাঁস লাগিয়ে? হ্যাঁ, আমাকে দাদা, মানে আমার ধরো ওয়েট 48, ঠিক আছে, দাদা লম্বা 6 ফিট, ভালো হেলথ, লাইক 80 কেজির মতন ওয়েট। আমার মা আর দাদা কত কেজি বললে? 80। ওকে, লম্বা চওড়া। আমাকে কেউ নিচে নামাতে পারছে না, মানে আমার গায়ে নাকি বিশাল শক্তি, আমাকে কেউ উপর থেকে নামাতেই পারছে না। আমার বোন আমাকে ধরে রেখেছে, আমার বোন আমার বাবাকে ফোন করেছে, আমার মামাকে ফোন করেছে। তোমার গলাতে তখন কাপড়টা ঝুলছে? মানে ঝুলছে, আমার গলায় দাগ ছিল, আমার গলায় পুরো শাড়ির দাগ ছিল। আচ্ছা আচ্ছা। আমার বোন যেই ফোন করেছে আমার মামাকে, তখন আমার ওই যে ব্রাহ্মণ কাকুরা যারা বলেছিল পুজো করবে, আঙ্কেলরা এসে মা দুর্গার যে দশমীর সময় যে শান্তি জল থাকে না, সে গায়ে শান্তি জল আমাকে যখন সেটাই আমি নাকি অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে ও চাইছিল না যে তোমাদের ওই দশমীর ক্রিয়াটা কোনোভাবে হোক, তার আগেই নিয়ে যেতে আমাকে মেরে ছেড়ে চাইছিল। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ। তারপরে আমার মা প্রচুর ভয় পেয়েছে। এবার এইটা অবধি তো ঠিক আছে, আমার মা যখন দশমী কাজ করতে বসছে, আমার মা একবার পড়ে গেল। আমার মা বলছে আমি পড়ে গেলাম, লিটারালি আমার মায়ের পরে খুনুটা কেটে গেল। আমার মা বলে আমার মনে হলো আমার পাটা ধরে কেউ পাটা টেনে দিল, বুঝেছো? আচ্ছা। যে পুরোহিত মশাইরা, মানে যে ব্রাহ্মণ কাকুরা আসছে, সিঁড়িতে একজন ব্রাহ্মণ কাকু পড়েই গেল। আচ্ছা, ঠিক আছে। আমার মামা, আমার বাবা, মানে কারণ না কিছু কিছু হচ্ছে, হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, মানে যারাই কিছু হেল্প করতে চাইছে। হ্যাঁ। হঠাৎ করে আমি বললাম না আমি ওই বিল্ডিং এর মধ্যে একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমার থেকে একজন ছোট ভাই আছে।
হঠাৎ করে সে গাড়ি টাড়ি নেই, কোথাও নেই, তার হঠাৎ করে তার মানে ওদের বাগান আছে বুঝলে তো, হঠাৎ করে একটা বাগান এসে তাকে হালকা করে ধাক্কা মেরে দিল। আচ্ছা, তার মা বা তার বাবা এটার মধ্যে ইনভলভ ছিল বলে, বুঝেছো? ওকে ওকে ওকে। হ্যাঁ, মানে ধাক্কা মেরে তার পা মা ছুলে গিয়ে রক্ত, তারপরে হাতে রক্ত, থুতনিটা কেটে গেল, থুতনি একটা স্টিচ পড়লো ভাইয়ের, ঠিক আছে? ও তখন 4 বছরের বয়স, বাচ্চা, শোনো 4 বছর বয়স। তারপরে কি হলো? তখন এবার যেই বসিয়েছে, মানে জাস্ট ঠেকিয়ে রাখার মতন বসিয়েছে, তখন তো আমি বলেই যাচ্ছি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছি, নোংরা নোংরা গালাগালি। এবার আমাদের পাড়ায় না একজন আন্টি আছে, মানে সামনেই থাকেন, ক্লাবের সামনে থাকেন, ওনার না মা কালীর ভর আসে, সত্যিই আসেন ওনার মা কালীর ভর। আমার মা না শুধু মা কালীকে ডাকছে, মা বলছে আমি শুধু মা কালীকে ডাকছি যে তোর যেন মানে জিনিসটা তুই যেন কেটে যায় জিনিসটা তাড়াতাড়ি। তখন হঠাৎ করে ওনার না বুধবার হবে বা বৃহস্পতিবার হবে, ওনার অমাবস্যা ছাড়া কিন্তু ভর আসে না। আচ্ছা। হঠাৎ করে আমার মা বললো ওনার জানিস তো ভর এসছে, আর উনি ভরে বলছেন এই পাড়াতে এমন কিছু অশুভ শক্তি হয়েছে যার জন্য পাড়া অশুদ্ধ হয়েছে, যার ঘরে হয়েছে তাকে নিয়ে আয়, আমার নাম ধরে বলছে ওকে নিয়ে আয়, ওকে কেউ সারাতে পারবে না, ওকে নিয়ে আয় আমার কাছে। এটা মা কালীর ভর হওয়ার পর বলছেন? পরে বলছে, আন্টি বলছে। আর আমাকে নিয়ে তো আর যেতে পারছে না, আমি বিকট চিৎকার করছি নাকি, মানে যাবো না আমি এসব করছি। তার মাঝখানেই দেখলাম ওই আমার যে বয়ফ্রেন্ডের বাবা মানে আর জেঠু, সেই রাজারাপ্পার থেকে একজনকে নিয়ে এসেছে। এবার যখন তার মা কালীর ভর এসে, তখন আমাকে কেউ ছোঁয়নি। এবার ঠাকুর যদি রাখতে চায়, কে আর খারাপ করতে পারে। আমি বসেছি, বসার পর আমাকে বলছে তুই কেন এসেছিস, সে ঘরেই বলছে তুই কেন এসেছিস ওর শরীরে, তুই চলে যা। নাকি সে বলছে আমি নিজে থেকে আসিনি, আমাকে জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে, আমি একে ছাড়বো না। আমি কোনো মেয়েকে ছাড়বো না, আমি সব মেয়েকে আস্তে আস্তে খেয়ে ফেলবো, আমার কাছাকাছি যে মেয়ে আসার চেষ্টা করবে আমি খেয়ে ফেলবো, তাকে ভোগ করে আমি তাকে এমন অবস্থা করবো সে যেন আর মানে উঠতে না পারে, মেরে ফেলবো এরকম। তুই চলে যা। বলছে না আমি যাবো না, আমাকে আমার গায়ে মেরেছে, ঠিক আছে? বলছে তুই কেন এসছিস? বলছে বলবো না, মানে বলেই যাচ্ছে আমি বলবো না বলেই যাচ্ছে, এরকম মানে আধা ঘন্টা এরকম চলেছে, মানে প্রচুর মেরেছে বলিনি। তারপরে মনে হয় তার ভর চলে যায়, একটা টাইম পিরিয়ডের জন্য তো ভর আসে, তারপরে তার ভর চলে যায়, ওই আন্টির ভর চলে যায়। তখন যে আমাকে রাজারাপ্পা থেকে যিনি এসেছিলেন উনি বসে যজ্ঞ করতে বসেন। এবার ওই আন্টিও বসেন, রাজারাপ্পা থেকে যিনি এসেছিলেন উনি বসেন, জেঠু বসেন, আর দশমীর পুজো যেহেতু হয়ে গেছিল ওরা আরো মানে 7 জন টোটাল বসেছিল, ঠিক আছে? রাজারাপ্পার থেকে 3 জন এসেছিল, আমাদের পাড়ার এখান থেকে 3 জন ছিল, না সরি রাজারাপ্পা থেকে 4 জন এসেছিলেন, 4 জন পুরোহিত আঙ্কেল এসেছিলেন, আর আমাদের পাড়া থেকে 3 জন বসেছিলেন। আমাকে মাঝখানে বসিয়েছিল। বসানোর পর আমি যেটা বলেছি ওর বাড়িতে ওর বাড়িতেই আমাকে আটকে রাখা হয়েছে, অনেক দিন থেকে আটকে রাখা হয়েছে। ওর জিনিসটা পাওয়ার পর আমি ওর কাছাকাছি আসতে পেরেছি। এবার তুমি বলে ও কি করে আমার কাছাকাছি এসেছে, কি করে? এটা তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তোমার কি মনে হয়? ও আমার জিনিসটা কোথায় রাখতে পারে যেতে ও আমার কাছাকাছি আসতে পারে? আমার একটা জায়গাতে খটকা লাগছে, বারবার ওই আন্টি তোমার কাছে যখন আসতো তোমার চুলে হাত দিত, ঠিক আছে? এন্ড চুলের থ্রু দিয়ে কি কিছু করেছিল? তোমাকে আমি বলেছিলাম ঘটনা শুরুতেই যে আমার গাছে জবা ফুল গাছে ফুল হতো না। এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। বলছে যা ওখানে গিয়ে দেখ একটা আছে, ওটা কি বলে ঘটি আছে, কাঁসার ঘটি আছে। ঘটিটা মানে ছোট, মানে আমি না ওরকম ঘটি, আমার মা বলছে যে ওরকম ঘটি হয়, আমার কোনো আইডিয়াই নেই, কিন্তু হয় নাকি ওই যারা তন্ত্রবিদ্যা করে তারা বললো হয়, মানে ওটা বানানো যায় ওরকম ঘটির মধ্যে
যার আত্মা ছিল, মানে যার তো আমি পজিশন ছিলাম, তার নাম ছিল হচ্ছে কিছু খান, ঠিক আছে? মানে মুসলিম ছিলেন কি? মুসলিম ছিলেন। ওনার কেরি আঙ্গুলটা কেটে নিয়ে আসা হয়েছিল কবর থেকে। কি ভয়ঙ্কর ব্যাপার! তার কবর খুঁড়ে তার কেরি আঙ্গুল নিয়ে আসা হয় 2021-এ, ঠিক আছে? তারপরে তোমাকে 2021-এ 2020-তে নিয়ে আসা হয়, সেটাকে পুজো করা হয়, সেটাকে তারপরে আমাদের ঘরে ওই আঙ্গুলটা গাছের টাচ করানো হয়। আচ্ছা, মানে আস্তে আস্তে জিনিসটা বলে না, আস্তে আস্তে ঘরে ঢোকার একটা রাস্তা, তার মানে একটা সুগন্ধ দিয়ে ঢোকার রাস্তা। তারপরে একটা ছাই, আমি জানি না কিসের ছাই, মানে কোনো হিন্দু আত্মার না কিসের আত্মার, আমি সত্যি জানি না ওটা, কিন্তু আমার মধ্যে একটা আত্মাই ছিল, ঠিক আছে? একটা আত্মাই আমাকে পজেস করেছিল। আমার চুল কাটা, আমার শাড়ির আঁচল কাটা নিয়ে একটা লাল যে চলি হয় না, চলি বিহারিরা দেখবে চালুর কাপড় গুলো না, যেটা চকচক করে, ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওই চলি দিয়ে আটকানো। বলছে ওটা তুই ওখানেই পাবি, ওই জবা ফুলের গাছে কেউ, ওই ওদের জবা ফুলের যে গাছটা আছে ওখানে ফোটা আছে। বলছে তুই সত্যি কথা বলছিস না, তুই মিথ্যা কথা বলছিস, হতেই পারে না, ওর ঘরের ভেতর থেকে কি করে করেছে। সত্যি মানে আমার মা এখনো বলে আমি জানি না ওই জিনিসটা কখন করেছে বা কি করেছে, কিভাবে করেছে, আমার মা এখনো জানে না, কিন্তু গিয়ে দেখছে সত্যিই রয়েছে। বলছে আমি একটা মেয়ের জন্য সুইসাইড করেছি, ছেলেটা বলছে আমি একটা মেয়ের জন্য সুইসাইড করেছি, আমি কোনো মেয়েকে বাঁচতে দিতে চাই না, আমার কাছাকাছি যে মেয়ে আসবে আমি তাকে এরকম করবো, আমি একেও বাঁচতে দিতে চাই না, আমি আর কাউকে নিয়ে যাবো না, আমি এই মেয়েটাকেই নিয়ে যাবো, মানে আমার কথা বলছে, আমি একেই নিয়ে যাব। এর প্রত্যেকটা শরীরের জিনিস আমার দেখা, আমার প্রত্যেকটা শরীরের জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি একে নিয়ে যাব। মানে সে কতটা নোংরা, এক্স্যাক্টলি সে কতটা নোংরা, সে বলছে কে করেছে এটা, বলছে এর খুব কাছের লোক। আচ্ছা কাছের লোক, বলছে এর খুব কাছের লোক, আমি বলবো না কে করেছে, আমার বলা বারণ, আমাকে বারণ করেছে সে বলতে। মানে হয় না যে একটা মাস্টার থাকে যাদের কথা, তারা কথায় মানে হয় না যে তুমি তার স্লেভ, তুমি তার কথা মতনই উঠবে বসবে, তুমি নাম বলবে না। ওরা তোমার তান্ত্রিকরা নাকি পরে আমি এটা শুনেছি, তারা নাকি তাদের মাঝখানে এরকম কিছু থাকে, জিন বা আত্মা, যাদেরকে তারা নিজেদের কার্যসিদ্ধির জন্য নিজেদের গোলাম বানিয়ে রাখে। ওই যে উনি রক্ত খেতেন বা স্নান করতেন এই বিধিটাই, যাতে তার আত্মারা তার মাঝখানে থাকেন, তাকে প্রোটেক্ট করে, বুঝেছো? এবার তোমার এরকম বলার পর তখন দেখে আর কোনো উপায় নেই, কিছু নেই, কথা শুনছে না, কিছু করছে না। লাস্টে তখন ওই যে ঘরটা আনে, যেই ঘরটা না আগুনে দিতে যাচ্ছে, বলছে না প্লিজ ঘরটা দিও না, মানে এরকম বলছে ঘরটা দিও না, আমি চলে যাবো। যেই বলছে চলে যাবো, কিন্তু ও যাচ্ছে না, ওর ইন্টেনশন কিন্তু তখনও নোংরা। লাস্টে ও নাকি এটা বলেছে আমি ওকে একবার ভোগ করতে চাই, আমি চলে যাবো। আমি ওকে একবার ভোগ করতে চাই, আমি ওকে চলে যাবো। ওর চুলের গন্ধ আমার খুব ভালো লেগেছে, মানে ও এই কথাগুলো নাকি বলেছে। আমার মা বলছে তুই বিশ্বাস করি না, আমার মা হয়ে এই জায়গাটা আমার এত খারাপ লাগছে, বলছে আমি না দাঁড়াতে পারছি না। মায়ের সামনে মেয়ের ব্যাপারে এরকম যদি কেউ নোংরা কথা বলে, আমার বাবা তো লিটারালি কাঁদছে, আমার বাবা ওখানে নেই দাঁড়িয়ে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার বাবা কাঁদছে। আর এই সবগুলো তোমার মুখ দিয়েই বলাচ্ছে? হ্যাঁ আমার মুখ থেকেই বলাচ্ছে। তারপর মানে এরকম করছে, ওরা কিন্তু অনেক বোঝাচ্ছে, দেখ চলে যা চলে যা চলে, কারণ ওরা আমাকে আঘাত করতে চাইছে না, কারণ আমাকে অলরেডি মেরে 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 আমার পায়ের তলাগুলো, আমার এখনো পায়ের তলায়, তোমাকে আমি কোনোদিন আমি তোমাকে দেখাবো, আমার পায়ের তলায় এখনো যেখানে ওরা মেরেছে, আমার এখনো না পায়ের তলায় দাগ আছে ওখানে পায়ের তলায়। তখন তুমি পেনটা ফিল করবে না? ফিল করিনি তো, কিছুই জানি না, পরে ফিল করবে। হ্যাঁ তখন ওরা না ওই ঘটিটা যেটা আগুনে দেয়, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, না আমার আর কোনো সেন্স থাকে না। তারপরে তো আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, কারণ আমার শরীরের মধ্যে ভিটামিন কমে গেছিল, সমস্ত কমে গেছিল, হিমোগ্লোবিন 4.5, মানে বুঝতে পারছো আমার 2 ইউনিট ব্লাড দিতে হয়েছে আমাকে।
তারপরে আমাকে ঘর থেকে লাইক অফিসের ওখানে তো জানানো হয়, কোঅপারেটিভ ছিল আমার অফিসের লোকজন। তোমাকে ছাড়লোটা কিভাবে, জিনিসটা একটু বলো ডিটেইলসে। ছাড়লো হচ্ছে বললাম না, ওই পটটা, ওই যে ঘটিটা আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি সেই জায়গাটা বুঝতে পেরেছি। পটটা দিয়ে দেওয়া হয়, ওকে বলা হয় যে অনেকবার বলা হয়েছিল যে তুই চলে যা, তোকে আমরা কিছু করব না, তোর এটা আমরা গঙ্গায় ভাসিয়ে দেবো, আর তোর এই গঙ্গায় বলছি ওটাকে কি বলে, কবর দিয়ে দেওয়া হবে, যেরকম তোদের মুসলিম মতে আমরা সেরকম ওঝা নিয়ে আসে, তোর যেরকম নর্মাল আছে সেরকম তোদের কবর দিয়ে দেওয়া হবে, তুই চলে যা। ও বারবার তখনও বলে যাচ্ছে আমি ইয়ে করব, আমি ওকে ভোগ করতে চাই, আমি ওকে ভোগ করতে চাই। আমাদের ঘরের সামনে না মসজিদ আছে একটা। আচ্ছা আচ্ছা। তখন সে বলে যে তোমরা তোমাদের ক্রিয়া করো, আমরা আমাদের ক্রিয়া এখানে করছি। সে আর ফিরবে না, সে যদি না কথা শোনে। এবার কি আমাদের হিন্দুদের মধ্যে কি আগুনে দিলে সব জিনিস শুদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তার নামে আবার আলাদা করে আমাদের ওখানে কবরস্থানে একটা কবরের বানানো হলো, ঠিক আছে, যেখানে ফুল টুল দেওয়া হলো তার আত্মার শান্তির জন্য। আর আমাদের বললো কবরে যারা থাকে তোমরা তোমাদের হিন্দু মতে তাকে ওই আগুনে পুড়িয়ে দাও, সে যদি যেতে না চায়। মানে সেটা মুসলিম মৌলবী সাহেব বলল? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি একটা জিনিস একটু জানতে চাই এখানে। বলো। এইসব নেগেটিভ এনার্জি বা এন্টিটি যখন চলে যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা নিশানি, কোনো একটা ছাপ দিয়ে যায়। মানে ধরো কোন একটা গাছের ডাল ভেঙে দিয়ে গেল, কিছু একটা দিয়ে গেছিল। ও ওকে, কি করে গেছিল? আমাদের তখন না যে ক্লাবটা হচ্ছে, ক্লাবের না ওই টালি ইয়ে বসাচ্ছে, অ্যাসবেস্টার বসাচ্ছে, বুঝেছো তো? নতুন অ্যাসবেস্টার, হাওয়া নেই কিছু নেই, পড়লো, পরে টুকরো টুকরো গেল। অ্যাসবেস্টার যে ওরকম টুকরো টুকরো হয়ে যেতে পারে ভাবতে আমি পারি না। ওকে ওকে ওকে, গট ইট। তোমাকে আমি ওটাই বলতাম, মানে আমি আসছিলাম জিনিসটা পয়েন্টে, মানে অ্যাডভেস্টার যে ওরকম টুকরো টুকরো হয়ে যায় তুমি ভাবতে পারবে না। আর যে জবা ফুলের গাছটা, আমার মাকে বলেছিল যে আমি চলে যাওয়ার সময় জবা ফুলের গাছটা আমি ভেঙে দিয়ে যাব, কিন্তু ওই গাছটাতে আর কোনোদিনও, নতুন গাছ হলে ওখান থেকে কোনোদিনও ফুল ফুটবে না। তোমরা কি ওটা এখনো বাড়িতে রেখে দিয়েছো? হ্যাঁ, ওটা বাড়িতে রাখা হয়েছে, আমি বলছি ঘটনাটা এরপরে। আমাদের ঘর তারপরে পুরো বাঁধন করানো হয়, আমার শরীর বাঁধন করানো হয়, ঘর বাঁধন করানো হয়, আমার তাবিজ দেওয়া হয় আমাকে। তারপরে ওই রাজারাপ্পা থেকে যারা এসেছিলেন তারাই দিয়েছিলেন। ওই গাছটা মেন যেহেতু সূত্র, গাছটাকে রাখতে বলেছিল, গাছটাতে পুজো করা হয়েছে, গাছটা মেন বাধা আছে, যেহেতু ওখানে সূত্র, ওখানে আমার সব জিনিসপত্র ছিল, তো ওনারা দেখে বলেন যে না, গাছটা নষ্ট করবেন না, গাছটা রাখুন, গাছটা পুজো করবেন ডেলি। মা কালী যে আছে, মা কালীকে স্থাপন করে গেছেন ওখানে, মানে ওই জায়গাটাতে হয় না সেই ইয়ে সিঁদুর টিঁদুর দিয়ে ওরা একটা কিছু ওরা ইয়ে করে একটা কাপড়ের মধ্যে বেঁধে ওরা ওই গাছটাতে বেঁধে দিয়ে গেছে। মা এখন কেউ আমার বাড়িতে কেউ না থাকলেও আমার মামা বা কেউ গিয়ে একটু গিয়ে ধূপ দেখায় ওটা। আমি দুটো কোশ্চেন করতে চাই এখানে। আমার ওই গাছটা আমার নিচে যে জেম্মা থাকে একজন, ওই জেম্মা পুজো করে। ওকে, বুঝেছো? রিমি, আমাকে দুটো প্রশ্নের একটু উত্তর দাও। ওই আন্টি যে করেছিলেন সেটা তোমরা ওই জিনের মাধ্যমে জানতে পারো বা হোয়াটএভার? না, ওই জিন কিন্তু বলেনি আন্টি করেছিলেন। ওই আন্টি করেছিলেন, আমি বলছি, যে রাজারাপ্পা থেকে যিনি এসেছিলেন উনি না দুধের মধ্যে তার মুখটা ফুটিয়ে আনেন। ওনারা তো তন্ত্রবিদ্যা করেন, ওনারা দুধের মধ্যে বলেন যে করেছে জিনিসটা বাটি চালান। বোঝো বাটি চালান হয় জানো, শুনেছো? মানে তোমার যে তুলা রাশি হয় তারা করতে পারে, বাটিটা তোমার ইশারায় যাবে, মানে যে করেছে তার ঘরে বাটিটা তার ইশারায় যাবে, সেখানে গিয়ে দেখাবে। মানে তোমার মন্ত্র পড়বে, তুমি তুলা রাশি ধরো, তোমার হাতে বাটিটা দেওয়া থাকবে, তোমার বাটিটা তোমাকে টানবে। আচ্ছা আচ্ছা। আর যে পুজো করবে সে পাশে থাকবে তোমার, মানে সে মন্ত্র পড়বে, ওকে ওকে, যাতে তার সেম দিশাটা ঠিক দেখাতে পারে। ওটা একটা করা হয়। আর সেকেন্ড হচ্ছে ওই দুধের মধ্যে তার মুখটা ফুটে ওঠে। তো ওই মহিলা কি আর ফিরে এসেছিলেন? না,
আর ওই মহিলার ছেলে, মানে যাকে দাদা বলছো, মহিলার ছেলে, সে বললো সে আর না লজ্জায় থাকতে পারেনি। সে বললো বোন আমি জানি না, মানে আমাকে দেখার দেখতে গেছিল, তার তো কোনো দোষ নেই, তাকে তো বলে লাভ নেই, সে তো জানেই না কিছু। পরে আমাকে বললো, আমার মাকে বললো, মানে অনেক ক্ষমা চেয়েছে, সবার কাছে ক্ষমা চেয়েছে, বলছে আমি কিচ্ছু জানি না, আমি নাহলে তোমাদের পুজোতে হেল্প করবোই কেন, আমি তোমাদের সাথে থাকবো কেন, আমি বোনকে আমি এরকম অবস্থায় আমি দেখিনি। বা ওর মা চলে গেলে ও তো পালিয়ে যেতে পারতো। হ্যাঁ, ওই পালিয়ে যেতে পারতো, বলছে আমি যদি জানতাম আমি তো চলে যেতাম। এক্স্যাক্টলি। আর তোমাকে যেটা আরেকটা বলছি, ওই যে 2021 আমি বললাম না আমার দাদার, ওই নিচের দাদার বিয়ে হয়েছে, ওই বিয়ে হওয়ার পরে না একটা টাইম পিরিয়ড ছিল, আমার মা বলতো, ওই জেম্মা বলতো 7টা 7:30, মানে সন্ধ্যা দেয় না যে টাইমটাতে, একটা সুন্দর ধূপের গন্ধ উঠবে, উঠতো, আর ওদের স্বামী স্ত্রী বা শ্বশুর বা শাশুড়ির মধ্যে একটা ঝামেলা লাগতো। আচ্ছা আচ্ছা। মানে যারা নতুন বিয়ে করে এসেছিল, মানে লাভ ম্যারেজ তাদের, বুঝেছো? মানে ধরো দুধ বসানো নিয়ে একটা ঝামেলা, তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, মানে ছোটখাটো জিনিস নিয়ে অনেক বড় একটা ঝামেলা, বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়া। এটা রিজনটা কি? ওই যে আন্টি, উনি ওখানে পরে যখন আমার এই জিনিসটা হয়, ওইখানে গাছের থেকে পায়, তাদেরও দেখে গিয়ে গাছের তলায়, তাদের না ওই তুমি জানি না এখানে তুমি গাছটা দেখেছো কিনা, কাঞ্চন ফুল হয়। আচ্ছা। কাঞ্চন, আমাদের দুর্গাপুরে প্রচুর গাছগাছালি, তো কাঞ্চন ফুল হয়, কাঞ্চন ফুলে মানে নীল রঙের কাঞ্চন ফুল হয় ওখানে, ওটা আমাদের যেটা হয় ওখানে, ওই গাছের তলায়, কিন্তু ওদের গাছে না ফুল ফুটতো, কোনো মানে অসুবিধা হতো না, ফুল ফুটতো, ওই গাছের তলায় ওরকম কিছু, ওর বিয়ের টোপরের শোলা, বিয়ের বলে না বিয়ের জোড়া খুব সাবধানে রাখতে হয়। এক্স্যাক্টলি, এটা একটা ঘটনায় পেয়েছিলাম, এরকমই একটা ঘটনাতে পেয়েছিলাম আমি, ওটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঘটতে পারে। হ্যাঁ, ওইটা বিয়ের শোলা, একটু ছাই, একটু একটা হার দিয়ে ওই বেঁধে ওই ওখানে রেখে দিয়ে গেছিল, মানে লাস্টে বললো যে দেখতে মানে এসেছিলেন রাজারাপ্পা থেকে যে আঙ্কেলটা, ওনাদের বললো যে তোমরা স্বামী স্ত্রী আলাদা থাকো, মানে মানে শাশুড়ি মানে এই ঘরটাই থেকো না, তোমরা অন্য জায়গায় থাকো, শিফট করে যাও, তোমাদের ঘর বাঁধা হোক, তোমাদের ঘর বাঁধাতে আমাদের সময় লাগবে, কারণ তোমাদের উপরে এখনো ডিরেক্টলি এমন কিছু হয়নি, আর তোমাদের ঘরে পুজো করতে হবে, যেহেতু তোমার নতুন বিয়ে, তো এখন এখন হ্যাপি, খুব হ্যাপি, এখন বাঁধানো হয়ে গেছে, এখন সবাই একসাথে থাকে, এখন খুব হ্যাপি। মানে তোমার এই ঘটনাটা আমি যখন শুনলাম না, মানে আমি এরকম ঘটনা মাঝে মধ্যেই পেয়েছি, কিন্তু টু বি অনেস্ট তোমার মতো ইন্টেন্স ঘটনা হয়তো কিউরিও ফাইটে এর আগে একবার কি দুবার শেয়ার করা হয়েছে। তোমার ঘটনা অনেকটাই ডিফারেন্ট অ্যাসপেক্ট, কিন্তু মেন পয়েন্ট একটাই যে মানুষ অনেক সময় জানোয়ারের থেকেও অদম হয়ে যায়, তাদের মেন্টালিটি, তাদের ভাবনা চিন্তা যে এতটা নোংরা হতে পারে না রিমি, আমি কল্পনাও করতে পারি না। আশা করি তুমি এখন ভালো আছো। এখন আছি, এখন আমার মানে এখন তো ফাইন, এখন কোনো অসুবিধা নেই, ঘর বাঁধা হয়ে গেছে, আমি যতদিন না ঘর বাঁধা হয়েছিল আমি 1.5 মাসের মতন আমি বাইরে ছিলাম, মানে আমি বাড়ি যাইনি, ঠিক আছে, মানে ওইটার জন্য না আমার শরীর খারাপ হয়ে গেছিল, আমি না কাজে কোনো মন দিতে পারতাম না, মানে আমার কাজ করতে বসলে আমার মনে হতো না। আরেকটা জিনিস তোমাকে যেটা আমি বলবো, তোমাকে সুদেষ্ণা দি মনে হয় বলেছিলেন যে তুলসী পাতা পড়ে যাওয়া, ঘরে উড়ে যাওয়া, ওটা খুবই অশুভ বলে। তুলসী পাতা আমাদের থাকতো না, তুলসী গাছ, বড় বড় তুলসী গাছ আমাদের, মানে পাতাগুলো উড়ে উড়ে পড়ে যেত, মানে আমাকে যখন সুদেষ্ণা দি, আমি যখন শুনছি গল্পটা, আমি আমার গল্পের সাথে মানে কানেক্ট করতে পারছি যে এরকম সত্যি হয়। ওটা মানে সুদেষ্ণাদের রেকর্ডিং এর থ্রু দিয়েই হতো আমাদের কথাবার্তা শুরু হয়, আমি যদি খুব একটা মানে আমি কিউরিও ফাইটে এই ঘটনাগুলো এই কারণেই শেয়ার করি বা শেয়ার করার জন্য মানুষজনদেরকে বলি, একটা ঘটনা হয়তো তোমার সাথে ঘটেছিল, তুমি একটা ইনিশিয়াল সাপোর্ট যদি না পাও, অন্য কারোর একটা ঘটনা না শোনো, তুমি তোমার ঘটনাটা সবার সামনে নিয়ে আসার সাহস পাও না, কারণ তোমার মনে হবে যে কে বিশ্বাস করবে এগুলো। একদম এক্স্যাক্টলি দাদা, এক্স্যাক্টলি। আমি আমার সব থেকে জানো, সব থেকে মানে খুব নোংরা জিনিসটা লেগেছিল ওই পিরিয়ডের ব্লাডটা খাচ্ছিল, যেটা
খাচ্ছিল, অ্যান্ড ও না আমার দিকে খুব নোংরা ভাবে তাকিয়ে তাকিয়ে খাচ্ছিল জিনিসটা। আজকে রাতে আমি হয়তো আর কোনো খাবার খেতে পারবো না। যাই হোক, ধন্যবাদ রিমি তোমার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড হোপফুলি তুমি ভালো থাকবে আর এরকম কোনো কিছু তোমাকে আর লাইফে ফেস করতে। তোমার সাথে আমি আরো গল্প আছে আমার আরেকটা ঘটনা আছে, আমি তোমাকে বললাম আমি খুব বেশি ফিল করতে পারি জিনিসটা। আরেকটা ঘটনা আছে, কোনোদিন বলবো তোমাকে। এটা 2020 আমি যখন বাইরে চাকরি করতে যাই ওখানে, এটা তোমাকে না, এটা বাইরে বিহার পাটনা যেটা বলছে চাকরি করতে গেছিল। ওকে 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 ওকে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পিন কমেন্টে লিঙ্কটা রয়েছে সেটার। আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি কোনো সত্য ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। কিউরিওফাইড চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, দেখা হচ্ছে পরের দিন। তার আগে কিউরিওফাইটের আরও দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।